দর্শক, স্বাধিকারের নিয়মিত আয়োজন খবরের গভীরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুল হক। আজকে আমরা কথা বলবো টিকা নিয়ে। আমরা জানি করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বজুড়েই শুরু হয়েছে টিকা নিয়ে আলোচনা। কোনো একটা রোগের মৃত কিংবা দুর্বল জীবাণু সুস্থ শরীরে প্রবেশ করিয়ে সেই রোগের বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাই টিকার কাজ। টিকাকে ইংরেজিতে বলে ভ্যাকসিন। ভ্যাকসিন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ভ্যাক্সা থেকে, যার অর্থ গরু। 18 শতকের শেষ ভাগে ব্রিটিশ ডাক্তার এডওয়ার্ড জেনার লক্ষ্য করলেন দুধ দোয়ায় যে গোয়ালিনীরা, তাদের মধ্যে গুটি বসন্তের সংক্রমণ একেবারেই বিরল। গবেষণা করে দেখলেন গরুর বসন্ত রোগের জীবাণু, যা কিনা মানুষের জন্য ক্ষতিকর নয়, ওইসব গোয়ালিনীর শরীরে আগে থেকেই ঢুকে যাওয়ায় তাদের গুটি বসন্ত রোগের সংক্রমণ হচ্ছে না। সেখান থেকে ধারণা নিয়ে ডক্টর জেনার 8 বছর বয়সী এক ছেলের শরীরে গরুর বসন্ত রোগের জীবাণু ঢুকিয়ে দিলেন। বুঝলেন, তার ধারণাই সঠিক। এভাবেই শুরু হয় ভ্যাকসিন বা টিকার যাত্রা। তবে চীনারা কিন্তু সবার আগে 10ম শতাব্দীর শুরুতেই ভ্যাকসিনেশনের আদিরূপ ভ্যারিওলেশন আবিষ্কার করেছিল, যেখানে অসুস্থ রোগীর দেহ থেকে টিস্যু নিয়ে সেটা সুস্থ মানুষের দেহে প্রবেশ করানো হতো। শরীরে গিয়ে যে কোনো জীবাণুর থাকে 2 রকম ক্রিয়া। একটি হলো রোগ সৃষ্টি করা বা প্যাথোজেনেসিটি, অন্যটি হলো দেহের অভ্যন্তরে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার জন্য কিছু পদার্থ বা অ্যান্টিবডি তৈরি করা। ভ্যাকসিন তৈরির সময় জীবাণুর রোগ সৃষ্টির ক্ষমতাটিকে নষ্ট করে দেওয়া হয়। গত 2 শতকে টিকার কারণে বেঁচে গেছে শত কোটি মানুষের প্রাণ। টিকা আবিষ্কারের পর থেকে হাম, যক্ষ্মা, কলেরার মতো মারাত্মক রোগগুলো হয়ে উঠেছে মামুলি অসুখ। তবে শুরু থেকেই টিকার বিরুদ্ধেও ছিলেন অনেক মানুষ। অনেকেই মনে করতেন এবং করেন টিকার কারণে দেহের পবিত্রতা নষ্ট হয়। আবার কেউ কেউ আছেন যারা মনে করেন গণটিকা কর্মসূচির মাধ্যমে মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে খর্ব করা হচ্ছে। 7ম শতাব্দীতে ব্রিটেনের বিভিন্ন জায়গা জুড়ে টিকা বিরোধী লীগ গড়ে ওঠে। এমনকি গত বছর নিউ ইয়র্কের ব্রুকলিনে অতি কট্টর ইহুদি মহল্লায় কিছু লিফলেট বিতরণ করে বলা হয়েছিল টিকার সাথে অটিজমের সম্পর্ক রয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাবের জন্য এখন ওই গোষ্ঠীকেই দায়ী করা হচ্ছে, যারা ওই লিফলেটটা ছড়িয়েছিল। করোনা ভাইরাসের টিকা নিয়েও নানা ধরনের বিতর্ক দেখা দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই বেশ কয়েকবারই বলেছেন যে করোনা টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক আছে এবং করোনা মোকাবেলার জন্য টিকার প্রয়োজনই নাই। This is going to go away without a vaccine. It's going to go away and we're not going to see it again, hopefully, after a period of time. পোলিও রোগের টিকা আবিষ্কার হতে সময় লেগেছিল 10 বছর। মাম্পস রোগের টিকা এসেছিল 4 বছর পর। তাই অনেকেই সংশয় প্রকাশ করে বলছেন করোনা ভাইরাসের টিকা মাত্র 8 মাসে কিভাবে সম্ভব। এর উত্তরটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। উহান প্রদেশে করোনার প্রাদুর্ভাবের পরপরই খুব দ্রুত চীনা গবেষকেরা কোভিড-19 ভাইরাসের জিনোম প্রকাশ করে দিয়েছিল জনসাধারণের জন্য। চীনা বিজ্ঞানীদের এই তৎপরতা এত দ্রুত জেনেটিক ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে। কোভিড-19 টিকা দ্রুত তৈরির আরেকটা কারণ এর ভাইরাসের গঠন কয়েক বছর আগে হানা দেয়া SARS-CoV-2 বা মার্স ভাইরাসের খুব কাছাকাছি। তাই বিজ্ঞানীদের কোভিডের ভাইরাস বা তার প্রোটিনের গঠন সম্বন্ধে আগে থেকেই অনেকটা ধারণা ছিল। তাই প্রি ক্লিনিক্যাল বিচারের সময়ও অনেকটা কম লেগেছে। অন্যদিকে করোনা টিকার ক্ষেত্রে বিভিন্ন দফার ট্রায়াল সমান্তরালভাবে ও অত্যন্ত দ্রুত হয়েছে, যা কিনা টিকা তৈরির ইতিহাসে অভূতপূর্ব। বায়োনটেক ও মডার্নার বিজ্ঞানীরা যে প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা আবিষ্কার করেছেন তাকে বলে নেক্সট জেনারেশন প্রযুক্তি। এই প্রযুক্তিতে রোগের জীবাণু শরীরে না ঢুকিয়েই তৈরি করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। যেখানে বায়োনটেক, ফাইজার বা মডার্নার টিকা সিনথেটিক এমআরএনএ নিউক্লিক অ্যাসিডকে সরাসরি কোষের মধ্যে ঢুকিয়ে দিয়ে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করে, আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোষের মধ্যে স্পাইক প্রোটিনের কোড সমেত আস্ত একটা ডিএনএ ঢুকিয়ে দেয়। এই ডিএনএ ঢোকানোর জন্য সাহায্য নেওয়া হয় অন্য প্রজাতির একটা নিরীহ ভাইরাসের। সেটি সার্স টাইপের ভাইরাস নয়। এই পদ্ধতিকে বলে ভাইরাল ভেক্টর প্ল্যাটফর্ম। এছাড়াও করোনার টিকা তৈরিতে সফল হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে তৈরি করেছে কোভিশিল্ড। ওদিকে চীনের তৈরি হয়েছে সিনোভ্যাক, আর রাশিয়ার তৈরি টিকার নাম স্পুটনিক। তবে
করোনার ভ্যাকসিন সম্পর্কে 3টি প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি মেলেনি। প্রথম প্রশ্নটি হলো, ভ্যাকসিন কতদিন পর্যন্ত রোগ প্রতিরোধ করবে, অর্থাৎ একবার টিকা নিলে কতদিন পর্যন্ত নিরাপদে থাকা যাবে। দ্বিতীয় প্রশ্নটি হলো, ভ্যাকসিন নেওয়ার পরও কেন আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এবং তৃতীয় প্রশ্ন, যেভাবে করোনার নতুন নতুন সংস্করণ চলে আসছে তার সাথে পাল্লা দিয়ে ভ্যাকসিন তৈরি সম্ভব হবে কিনা। করোনার টিকা আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু কম হয়নি। রাশিয়া যখন তার নিজের ভ্যাকসিন স্পুটনিকের ঘোষণা দিল, তখন এর কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার অনেক বিজ্ঞানী সংশয় প্রকাশ করলো, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তবে এখন যখন করোনার প্রকোপে সারা বিশ্ব মরিয়া, তখন সব মহল থেকে বলা হচ্ছে এখন নাকি সময় হয়েছে রাশিয়ার স্পুটনিক এবং চীনের সিনোভ্যাককে গ্রহণ করার। এদিকে ভ্যাকসিন তৈরির পরে তার সরবরাহ নিয়েও রাজনীতির কমতি ছিল না। প্রভাবশালী ও ধনী দেশগুলোর জনগণ যত সহজে টিকা পেয়েছেন, তত সহজে পাননি গরিব দেশের মানুষেরা। আমরা দেখেছি করোনা ভাইরাসের টিকার সরবরাহ ও প্রাপ্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্বয়ং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তিনি বলেছিলেন, মোট টিকার 75% গেছে মাত্র 10টি দেশের হাতে, অথচ 130টি দেশ টিকার একটি ডোজও পায়নি। Of COVID-19 vaccines is generating hope. But at this critical moment, vaccine equity is the biggest moral test before the global community. We must ensure that everybody, everywhere can be vaccinated as soon as possible. আবার টিকা পাওয়া দেশগুলোর মধ্যে দেখা যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো, যেখানে প্রতি 100 জনের মধ্যে 55 থেকে 60 জনই টিকা পেয়েছেন, আর অন্যদিকে তানজানিয়া, বাংলাদেশের মতো দেশের নাগরিকেরা সে তুলনায় পেয়েছেন খুবই নগণ্য। তবে উন্নয়নশীল দেশগুলোয় করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করার লক্ষ্যে এরই মধ্যে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কোভ্যাক্স কর্মসূচির আওতায় এবছর 200 কোটি ডোজ টিকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত আরও 100 কোটি ডোজ টিকা সংগ্রহের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে এ পরিকল্পনায়। আবার কোনো কোনো দেশ টিকাকে ব্যবহার করছে কূটনৈতিক অস্ত্র হিসেবে। যুক্তরাষ্ট্র বা ভারতের মতো দেশ, যাদের কাছে যথেষ্ট যোগান আছে টিকার, তারা আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে নিজের অবস্থান পাকা করার জন্যই ব্যবহার করছেন করোনার টিকাকে। বাংলাদেশে প্রথম করোনার টিকা পৌঁছায় 2020 সালের 21 জানুয়ারি। তখন ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 20 লাখ ডোজ দেশে এসেছিল। সবাইকে অবাক করে সরকারিভাবে করোনার টিকা কেনার চুক্তি না করে সেই দায়িত্ব দেওয়া হয় বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বেক্সিমকোর ওপর। বাংলাদেশে 27 জানুয়ারি শুরু হয় করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম, আর 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকাদান। সে সময় স্বাস্থ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে শত শত মানুষের ভিড়ে নিজে টিকা নিয়েছিলেন, তা চিন্তায় ফেলেছিল গোটা দেশবাসীকে। সব মিলিয়ে আমাদের করোনা টিকা কর্মসূচি যত সুচারুভাবে এবং সুষ্ঠুভাবে হচ্ছে, তা প্রশংসা কুড়িয়েছে সব মহল থেকে। কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে অন্য জায়গা থেকে। যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমরা চুক্তি করেছি করোনার টিকা আনতে, তারা টিকা দিতে পারছে না, কারণ ভারত সরকার করোনা টিকার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেসরকারিভাবে টিকা আনার যে পরিকল্পনা করা হয়েছিল, তাতে প্রতি মাসে 50 লাখ ডোজ হিসেবে মোট 3 কোটি ডোজ টিকা আনার কথা ছিল 6 মাসের মধ্যে। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে 1 কোটি 2 লাখ ডোজ টিকা, যার মধ্যে 32 লাখ ডোজই ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া। আর বেক্সিমকো ও সেরাম ইনস্টিটিউটের মধ্যেকার চুক্তি অনুযায়ী যে 3 কোটি ডোজ আসার কথা, তার মধ্যে 2 দফায় এসেছে মাত্র 70 লাখ। আর করোনা টিকার মজুদের এই অনিশ্চয়তার মধ্যেই শুরু হয়েছে দেশে টিকার দ্বিতীয় ডোজের কর্মসূচি। তবে জানা গেছে ভারত থেকে টিকা আনতে সমস্যা হওয়ায় সম্প্রতি সরকার উদ্যোগ নিয়েছে চীন এবং রাশিয়া থেকে টিকা আমদানির। তবে বাস্তবতা হলো, ভারতের সেরাম ইনস্টিটিউট ছাড়া পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানের সঙ্গেই করোনার টিকা আনার ব্যাপারে কোনো চুক্তি এ পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের 56 লাখ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। 50,000-এর মতো মানুষ নিতে পেরেছেন 2টো ডোজই। করোনার টিকার জন্য শুধুমাত্র এক ভারতীয় প্রতিষ্ঠানের উপর নির্ভর করার কারণে সার্বিক টিকা কর্মসূচি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। কারণ মারাত্মকভাবে করোনা আক্রান্ত ভারত নিজের প্রয়োজনে টিকা রপ্তানি বন্ধ রেখে এখন চেষ্টা চালাচ্ছে উল্টো আমদানি করার। এর মধ্যে জাতীয় সংসদে দাঁড়িয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাদের গর্বিত করেছিলেন এই খবর দিয়ে যে হাঙ্গেরির মতো দেশও টিকার জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে।
আর বাংলাদেশও হাঙ্গেরিকে 5,000 ডোজ টিকা দিতে রাজি হয়েছে। আমাদের কাছে গত সপ্তাহে চিঠি এসেছিল পশ্চিম বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব মাননীয় স্পিকার। কিন্তু পরদিনই হাঙ্গেরির পত্রপত্রিকায় আমরা দেখতে পেলাম সে দেশের মন্ত্রী বলছেন হাঙ্গেরি নয়, উল্টো বাংলাদেশই প্রস্তাব পাঠিয়েছিল সে দেশে টিকা পাঠাবার, আর হাঙ্গেরি সে প্রস্তাব অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। করোনা নিয়ে এত সব উৎকণ্ঠার মধ্যে দেশবাসী সুযোগ পেয়েছিল কিছুটা বিনোদনের এসব ঘটনার মধ্য দিয়ে। সে যাই হোক, সবশেষে বলবো যার সুযোগ আছে টিকা নিয়ে নিন। আমরা যতই টিকা নেব ততই এগোতে থাকব করোনা বিরোধী যুদ্ধে। আর সবসময় মাস্কের নিত্যসঙ্গী করুন, কারণ যত রকম ভ্যারিয়েন্টই আসুক না কেন ভাইরাসের, মাস্ককে ভেদ করতে পারে না কোনো ভাইরাসই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।